আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদের নতুন কারিকুলামের এই বইটি তোমাদের প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি একক কাজ খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটি লাইন টু লাইন খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে সমাধান করে দেখাবো এবং বোঝাবো। এবং আজকে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম পর্ব, এবং এই প্রথম পর্বের মধ্যে তোমাদের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট, এই সেট সম্পর্কে নিয়ে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম পর্বের মধ্যে তোমাদেরকে আমি প্রথম এক পৃষ্ঠা থেকে পৃষ্ঠা নাম্বার 6, দেখবে 6 পৃষ্ঠার মধ্যে একক কাজ আছে, এতটুকু পর্যন্ত আজকে তোমাদেরকে বোঝাবো এবং অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দেই, ভিডিওটা একটু লং হবে, তোমরা দিশেহারা হবে না, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কতটুকু তোমরা ভালো বুঝো, সেটি তোমরা কিন্তু জানতে পারবে। আশা করি ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখো, তাহলে এই চ্যানেলের প্রতি তোমাদের কিন্তু একটু মায়া লাগা কাজ করবে। তো আমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, প্রথম পর্ব, এবং এই অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট। তো আমরা সেটের আলোচনা করব। এই সেট কিন্তু তোমাদের পুরাতন যে বই ছিল, অর্থাৎ নবম দশম শ্রেণী, এই নবম দশম শ্রেণীর মধ্যে কিন্তু সেট ছিল এবং এটির নাম ছিল সেট টু ফাংশন, আর বর্তমানে হয়েছে প্রাত্যহিক জীবনে সেট। তো সামনে একটা প্রাত্যহিক জীবনে লাগানো হয়েছে, অর্থাৎ আমরা প্রাত্যহিক জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সেটের উদাহরণ বা সেটের ব্যবহার দেখতে পাই। হয়তোবা অনেকে এটার বিষয় না জানার কারণে কিন্তু আমরা জানি না। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেট সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে একটু বেসিক আলোচনা করব। এই বেসিক আলোচনা যদি তোমরা মনোযোগ সহকারে বুঝো, তাহলে কিন্তু সেটার প্রত্যেকটা জিনিসের বর্ণনা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো সর্বপ্রথম আমরা জানবো সেট জিনিসটা কি। হ্যাঁ বন্ধুরা, মনে করো তুমি অষ্টম শ্রেণীতে পড়ো, ঠিক আছে? তো তোমাদের অষ্টম শ্রেণীতে যখন ভর্তি হয়েছো, তখন তোমাদেরকে কিন্তু এক সেট বই দেওয়া হয়েছে, এবং এই এক সেট বইয়ের মধ্যে কতটা বই থাকে? হতে পারে 10টা, 12টা, 14টা, 8টা এরকম বই থাকে। তো এই যে 8টা অথবা 10টা বই আছে, এই 10টা বই অথবা 8টা বই মিলে কিন্তু একটা সেট তৈরি হয়। বিষয়টা তো কি তোমরা বুঝতে পেরেছো? তোমাদেরকে অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করো তোমার কাছে অনেক ধরনের বই আছে, মনে করো বাংলা, ইংরেজি, গণিত, বা মনে করো ইতিহাসবিদদের অনেক ধরনের বই আছে, যেগুলা দিয়ে কিন্তু একটা সেট তৈরি হয়। এমনকি তুমি মনে করতে পারো যে তুমি যে পড়ার টেবিলে বসেছো, এই টেবিলের মধ্যে খাতা আছে, পেন্সিল আছে, রাবার আছে, জ্যামিতি আছে, এগুলো দিয়ে কিন্তু একটা জ্যামিতি হয়, এগুলো দিয়ে কিন্তু একটা সেট তৈরি হয়। তো সেট বিষয়ে ধারণা করতে গেলে সর্বপ্রথম সেটের একটু বেসিক আলোচনা তোমাদেরকে আমি আগে করে নিব, কারণ হচ্ছে কি এই বেসিক আলোচনার মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো সর্বপ্রথম আমরা বেসিক আলোচনা শিখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো, এই সাদা স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে আগে সংক্ষেপভাবে তোমাদেরকে আমি আগে সেট নিয়ে আলোচনা করব। তো আমরা জানি সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর, কি বলেছি, ইংরেজি বড় হাতের অক্ষর ABCD থেকে শুরু করে XYZ পর্যন্ত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয়। বিষয়টা ক্লিয়ার? তো আমি একটা সেট লিখি, মনে করো আমি সেটটা বি দ্বারা লিখলাম। লক্ষ্য রাখো, মনে করো আমি একটা সেট বি দ্বারা লিখলাম, দেখো বি কিন্তু বড় হাতের অক্ষর, তো সমান দিলাম। তো সেট প্রকাশের জন্য কি বলেছি, সেট প্রকাশের জন্য আমাদের কিন্তু দ্বিতীয় ব্র্যাকেট দিতে হয়। বিষয়টা তোমরা কি বুঝতে পেরেছো? এবং ব্র্যাকেটের ভিতরে যে উপাদান অথবা যে সংখ্যা বা যে কোনো জিনিসের নাম লিখি না কেন, যাই লিখি না কেন, প্রত্যেকটা অংশকে কমা দ্বারা লিখতে হয়। মনে করো আমি কিছু সংখ্যা লিখলাম, যেমন মনে করো আমি লিখলাম 1, কমা দিলাম, এটা কিন্তু কমা 3, 5। এই যে আমি কিছু সংখ্যা লিখলাম, এগুলা কিন্তু উপাদান লিখেছি। কি লিখেছি বলো তো? উপাদান। অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা আমি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাকে বলা হয় বি এর উপাদান। আমি কিন্তু আস্তে আস্তে কথা বলবো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, ঠিক আছে? তো আরেকটু বোঝার চেষ্টা করো। লক্ষ্য রাখো, এই যে আমি বি লিখেছি, এই বি হচ্ছে বড় হাতের অক্ষর, এটাকে বলা হয় সেট। কি বলা হয়? সেট। অর্থাৎ সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সমান দিয়ে
দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো লিখেছি বা যে সংখ্যাগুলো লিখেছি এইগুলোকে বলা হয় বি সেটের উপাদান। তো আরেকটা জিনিস লক্ষ্য রাখো, তোমাদেরকে আমি বললাম যে সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এখন ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো থাকে ওইগুলোকে উপাদান বলা হয়, কিন্তু একটা জিনিস মজার বিষয় হচ্ছে উপাদানকেও কিন্তু তোমাদের ইংরেজি যে ছোটো হাতের অক্ষর আছে এই ছোটো হাতের অক্ষর দ্বারা কিন্তু তোমাদের উপাদান প্রকাশ করা হয়। যেমন আমি কিছু ছোটো হাতের অক্ষর লিখলাম এ বি, মনে করো ডি, কয়টি উপাদান লিখলাম? 3টা উপাদান লিখলাম। তো এই যে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমি 3টা উপাদান লিখলাম এবং প্রত্যেকটা কিন্তু ক্ষমা দ্বারা লিখেছি। কী দ্বারা লিখেছি? ক্ষমা দ্বারা। তো এই যে ব্র্যাকেটের ভিতরে আমি 3টা উপাদান লিখলাম, এইগুলা কিন্তু বি সেটের উপাদান। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? তার মানে আরেকটা উদাহরণ লক্ষ্য রাখো, মনে করো আমি আরেকটি নতুন সেট লিখলাম। যেমন মনে করো কি বলেছি, সেটকে কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হয়। মনে করো বড় হাতের জেড দিলাম। কি দিলাম? জেড। আমি জেড একটি সেট ধরলাম, এই সেটের এখন আমি উপাদান লিখব। উপাদান লেখার জন্য কি দিতে হয়? দ্বিতীয় ব্র্যাকেট। মনে করো আমি লিখলাম রাজু। কি লিখলাম? রাজু। রাজু ক্ষমা লিখলাম সীমা। এই যে রাজু ক্ষমা দিয়ে সীমা লিখলাম এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, মানে শেষ করে দিলাম। এই যে রাজু এবং সীমা আছে এটা কিন্তু যে সেটের উপাদান। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? তার মানে আমি একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে বলি, অর্থাৎ সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে এইগুলোকে উপাদান বলা হয়, ইংলিশে বলা হয় এলিমেন্ট এবং আবার বাংলায় বলা হয় সদস্য বলা হয়। কার সদস্য বলা হবে? এখানে যে সেট দেওয়া থাকবে এ বি সি থেকে জেড পর্যন্ত যাই দেওয়া থাকুক না কেন এই সেটের উপাদান বলা হয়। তো বন্ধুরা তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? তো আশা করি আরও বেসিক নিয়ে আলোচনা করেছি, এখন আরও বিস্তারিত বা অ্যাডভান্স লেভেলে জানবে একটু পরেই। তাহলে চলো আমরা এখন সংক্ষেপ জানলাম, এখন আমরা মূল পাঠে চলে যাই। তো লক্ষ্য রাখো আমাদের অধ্যায়ের নাম কী ছিল? প্রাত্যহিক জীবনে সেট। তো এই অভিজ্ঞতা থেকে কি শিখতে পারবে? যেমন সেটের ধারণা শিখতে পারবো, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, বেনচিত্র, কার্তেশীয় গুণজ, সেটের প্রয়োগ। এই অংশটুকু আমরা অভিজ্ঞতা এই অধ্যায় থেকে শিখতে পারবো। তো এখন লক্ষ্য রাখো নিচে কিন্তু একটা অংশ দেওয়া আছে, দেখতে পারো যে মৌমাছি এবং পিঁপড়ার একটি ঘটনা দেওয়া আছে। কাজে বন্ধুরা এখন লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে দেখো 2টা বৃত্ত দেওয়া আছে। লক্ষ্য রাখো একটা বৃত্ত এবং এদিকে আরেকটি বৃত্ত। এই 2টা বৃত্ত দ্বারা কি বোঝানো হয়েছে এখন আমরা এগুলো জানবো। তো দেখো প্রথম যে বৃত্তটা আছে এই বৃত্তটা কিন্তু আমাদের মৌমাছির জন্য একটি বৃত্ত দেওয়া হয়েছে এবং পরবর্তী যে বৃত্ত আছে এই বৃত্তটা হচ্ছে আমাদের পিঁপড়ার জন্য বৃত্ত দেওয়া হয়েছে। তো বৃত্তগুলো জিনিসগুলো আসলে কি? আসলে এগুলো বৃত্ত না, এই বৃত্ত দ্বারা আমাদের বেনচিত্র প্রকাশ করা হয়েছে। কি প্রকাশ করা হয়েছে? বেনচিত্র। তো বেনচিত্র সম্পর্কে আমরা পরে একটু বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের বাকি পর্বগুলোতে। তো একই সংক্ষেপে তোমাদেরকে আমি একটু বোঝাই। তো প্রথম যে বৃত্ত আছে এই বৃত্ত হচ্ছে মৌমাছি এবং এই মৌমাছির কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। অর্থাৎ এই বৃত্তের ভিতরে যা আছে টোটাল, দেখো আমি দাগ দিতেছি, এই বৃত্তের ভিতরে যা টোটাল আছে ওই টোটালগুলোকে মৌমাছির বৈশিষ্ট্য বলা হয়। তাহলে চলো বৈশিষ্ট্যগুলো দেখি। যেমন মৌমাছি উঠতে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে, আবার 6টা পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই হচ্ছে মৌমাছির বৈশিষ্ট্য। এখন আমরা পিঁপড়ার বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী, গর্তে বাসা বাঁধে এবং এইদিকে লক্ষ্য রাখো যে পা দ্বারা 6টা পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই যে আমি 6টা অংশ পড়লাম পিঁপড়ার এই বৃত্তর ভিতরে কিন্তু, ঠিক আছে। আবার মৌমাছির ক্ষেত্রে কিন্তু আবার এই যে এই 3টা অংশ কিন্তু মৌমাছির ক্ষেত্রেও আছে, আবার পিঁপড়ার ক্ষেত্রে কিন্তু এই 3টা অংশ আছে। তার মানে কি বুঝতে পারলাম? অবশ্যই আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে এই 3টা জিনিসের মিল আছে। কি আছে বলো তো? মিল আছে। যেহেতু মিল আছে এইটাকে বলা হয় কমন, অর্থাৎ মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে কমন মানে মিল আছে। সেই জন্য বেনচিত্রের মাধ্যমে 2টা ত্রিভুজ 2টা বৃত্ত দ্বারা এটা বোঝানো দেওয়া হয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। তো তারপর লক্ষ্য রাখো আমরা একটু নিচে যাই।
তো দেখো নিচের মধ্যে কিন্তু আরও আরেকটি বেঞ্চিত্র দেওয়া আছে। এই বেঞ্চিত্র সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে। এখন আর এগুলোর মধ্যে হাত না বাড়াই, ঠিক আছে? এগুলো নিয়ে মাথা আমরা তখনই খেলবো যখন বেঞ্চিত্র আমাদের আসবে। তারপর লক্ষ্য রাখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অধ্যায়ের নাম কী ছিল? প্রাত্যহিক জীবনের সেট। তো এখন আমরা মনোযোগ সহকারে, তোমরা কিন্তু বই নিয়ে রেডি থাকো, খাতা নিয়ে রেডি থাকো, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো দেখো বলা হয়েছে প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ে বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। অর্থাৎ অষ্টম শ্রেণীতে তুমি যা যা বই পেয়েছো এই বইগুলোকে এই ফাঁকা সেটের ভিতরে লিখতে হবে। তো যেহেতু আমাদের এই সেটকে ফাঁকা ঘরের ভিতরে লিখতে হবে, মানে এই ঘরের ভিতরে লিখতে হবে, দেখো অষ্টম শ্রেণীর বইয়ের সেট এই জায়গার মধ্যে লিখতে হবে। তো আমরা তো একটু সংক্ষেপে জানলাম সেটকে সাধারণত দ্বিতীয় ব্রেকেট দ্বারা প্রকাশ করা হয় এবং উপাদানগুলো এই জায়গার মধ্যে ক্ষমা দ্বারা লিখে লিখে লাস্টে দ্বিতীয় ব্রেকেট দিয়ে শেষ করতে হয়। তো আমরা যে কাজটি করব, অষ্টম শ্রেণীতে যে টোটাল 10টি বই আছে এই 10টি বই এই ব্রেকেটের ভিতরে ক্ষমা দ্বারা লিখে দিব, তাহলে কিন্তু আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের সেট হয়ে যাবে। তো লক্ষ্য রাখো কীভাবে লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে তোমাদেরকে দেখো অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তো দেখো সর্বপ্রথম দ্বিতীয় ব্রেকেট দিয়েছি, তো বইগুলা কি বাংলা দেখো ক্ষমা দিয়েছি, ইংরেজি ক্ষমা দিয়েছি, গণিত ক্ষমা দিলাম, বিজ্ঞান ক্ষমা দিলাম, মানে প্রত্যেকটা বিষয় লিখে কিন্তু দেখো ক্ষমা ব্যবহার করেছি এবং লাস্টে দ্বিতীয় ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি। তার মানে এই হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর যে সেট আছে এই সেটের কি আমাদের বিষয়ের সেটগুলা লিখেছি। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, কারণ এত সহজে আমি আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। কারণ কি প্রথমে কিন্তু তোমাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়েছি দ্বিতীয় ব্রেকেট দিতে হয় এবং উপাদানগুলো দ্বিতীয় ব্রেকেটের ভিতরে ক্ষমা দ্বারা লিখতে হয়। তারপরে বলতে লক্ষ্য রাখো। এখন দেখো এখানে বলা হয়েছে একটু মনে করে দেখো শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমার রং পেন্সিলের সেটে কি কি রং ছিল। অর্থাৎ তুমি শেষ যে রং পেন্সিল ব্যবহার করেছিলে ওই রং পেন্সিলে কি কি রং ছিল এই রঙের নামগুলো দিয়ে তোমাদেরকে এখানে একটি সেট লিখতে হবে। অর্থাৎ দ্বিতীয় ব্রেকেট দিয়ে এই দ্বিতীয় ব্রেকেটের ভিতরে প্রত্যেকটি রঙের নাম ক্ষমা ক্ষমা দিয়ে লিখে দিলে কিন্তু আমাদের রং পেন্সিলের রঙের সেটটি হয়ে যাবে। তাহলে কিভাবে লিখবো একটু লক্ষ্য রাখো। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে দেখো লিখে দিয়েছি রং পেন্সিলের রঙের সেট। তো সর্বপ্রথম দেখো দ্বিতীয় ব্রেকেট দিলাম, ঠিক আছে? তো প্রথম মনে করো তুমি কোন রঙটা ছিল, লাল ক্ষমা দিলাম, সবুজ ক্ষমা দিলাম, গোলাপি ক্ষমা দিলাম। যদি ক্ষমা না দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু সেট প্রকাশ করা হবে না। তারপরে হলদে সবুজ খয়েরি কালো সাদা কমলা আকাশি বেগুনি নীল, অর্থাৎ তুমি যে যে রঙগুলো তুমি মনে করো তুমি ব্যবহার করেছো ওইগুলো এখানে নামগুলো লিখে দিবে এবং প্রত্যেকটি ক্ষমা দ্বারা আলাদা করে দিবে এবং দ্বিতীয় ব্রেকেট দিয়ে শেষ করে দিবে। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? তার পরবর্তী লক্ষ্য রাখো। এরপর বলা হয়েছে তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেওয়া আছে, সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা করে লেখো। অর্থাৎ আমাদের বলা হয়েছে এই জায়গার মধ্যে যে এই যে একটা ছবি দেওয়া আছে এই ছবির ভিতরে দেখো ব্যাট আছে, গ্লাস আছে, খেলার গ্লাস আছে, মানে এইগুলা কি কি নাম আছে এই নামগুলা ক্রিকেট খেলার সরঞ্জাম সেট দ্বারা প্রকাশ করে। অর্থাৎ সেট তো আমরা জানি দ্বিতীয় ব্রেকেট দিতে হবে এবং এখানে যে প্রত্যেকটি জিনিস আছে প্রত্যেকটি নাম লিখে ক্ষমা ক্ষমা দিয়ে নামগুলো লিখে দ্বিতীয় ব্রেকেট দিয়ে ক্লোজ করে দাও, তাহলে কিন্তু দেখবে আমাদের সেট হয়ে যাবে। তাহলে কিভাবে তোমাদেরকে একটু দেখাই। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো তোমাদের যে বইয়ের মধ্যে যে চিত্রের মধ্যে ছিল যে যে চিত্র ছবিগুলো ছিল এগুলো হচ্ছে দেখো আমরা আগে দ্বিতীয় ব্রেকেট দিলাম কি কি আছে, ব্যাট আছে, ডান গ্লাভস, বাম গ্লাভস, প্রাইভেট গার্ড, তারপর আছে উরু গার্ড, ডান প্যাড, বাম প্যাড, এরপরে প্যাড গার্ড। এগুলা হচ্ছে তোমাদের ছবির মধ্যে দেওয়া ছিল। এগুলা দেখো প্রথমে একটা দ্বিতীয় ব্রেকেট দিয়েছি এবং লাস্টে দ্বিতীয় ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি, তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের একটি সেট হয়ে যাবে। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? তো তার পরবর্তী লক্ষ্য রাখো। তারপর বলা হয়েছে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখলে পাঠ্য বই, হ্যাঁ পাঠ্য বই দিয়ে আমরা একটা সেট বানালাম, রং পেন্সিল দিয়ে আমরা একটা সেট বানাইলাম, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সব কিছু দিয়ে সেট হয়, অবশ্যই সেট হয়, আমরা ব্রেকেটের ভিত্তি দ্বারা সেট দ্বারা লিখে দিই। তোমাদের শ্রেণীতে যত শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে।
মনে করো তোমাদের ক্লাসের মধ্যে 20 জন শিক্ষার্থী আছে, তার মানে ওই 20 জন শিক্ষার্থী মিলে কিন্তু একটা সেট হতে পারে, বা সেট হতে পারে মানে কি, মানে লেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি সেট হতে পারে। তো বাংলাদেশের জাতীয় রঙের সেট যে হতে পারে, জাতীয় রঙগুলো কি কি, লাল এবং সবুজ। তো মনে করো আমরা জানি সেট কথা তো জানি, বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয়। তো আমি একটা সেট লিখলাম এ, লিখলাম কি, লিখলাম এ সমান দিলাম। তো কী দিতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট কী জানি ছিল, লাল। তো এখানে লাল লিখবো, লাল লিখে ক্ষমা দিয়ে কী লিখে দিব, এখানে সবুজ লিখে দিব, ঠিক আছে। তারপর দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, তাহলে কিন্তু আমাদের সেট হয়ে যাবে। তার পরবর্তী লক্ষ্য রাখো এখানে কি বলা হয়েছে, তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়ে একটি সেট হতে পারে। এত গেল বাস্তব বস্তু। তারপর কিন্তু লক্ষ্য রাখো কী বলা হয়েছে, বিমূর্ত বস্তুর ও সেট হয়, যেমন তোমাদের বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড়দের নামের সেট। আবার বিভিন্ন সংখ্যার সেট হতে পারে, যেমন পূর্ণ সংখ্যার সেট। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? মনে করো তোমাদের বিদ্যালয়ের ফুটবল দলের যে খেলোয়াড় আছে তাদের নাম দিয়ে কিন্তু একটা সেট হয়, যারা যারা খেলবে তাদের নাম দাও এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে ক্ষমা দ্বারা লিখে দাও, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। এবং যে বলা হয়েছে পূর্ণ সংখ্যার সেট, তো পূর্ণ সংখ্যার সেট কোনগুলো, আমরা জানি 0 থেকে এদিকে হচ্ছে ধনাত্মক আর এদিকে হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা, ওইগুলোর কিন্তু সেট হয়। তো এই তো গেল আমাদের বেসিক আলোচনা। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি কি বলা হয়েছে। তো বন্ধুরা লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে একজন গণিতবিদের ছবি দেওয়া আছে। এই ছবির মধ্যে এই যে লোকটি ছিল, এই লোকটির নাম হচ্ছে জর্জ ক্যান্টর। তো জর্জ ক্যান্টর লোকটিকে এখন আমরা সেটি জানব। তো দেখো, জেনে রাখো সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? এতক্ষণ যে আমরা যে প্রাত্যহিক জীবনে সেট নিয়ে আলোচনা করতেছি, ওইটার আসলে জনককে, কে এটাকে বের করেছে বা কে সৃষ্টি করেছে, এই যে লোকটি আছে সেটি হচ্ছে জর্জ ক্যান্টর। ইনি মানে কি করেছেন, মানে এই সেট সম্পর্কে ধারণা দিয়েছেন। তো তার জন্ম জার্মানিতে। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেটকিন্ড সিটি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। তো একটা জিনিস তোমাদের এখানে বুঝতে হবে, সেটি হচ্ছে যে এখানে বলা হয়েছে সসীম এবং অসীম বস্তু। তো সসীম জিনিসটি কি, মনে করো আমি কিছু সংখ্যা লিখলাম, মনে করো ব্র্যাকেটের ভিতরে বা ব্র্যাকেট নাই দিলাম, মনে করো 2, 3, 5। তোমাকে যদি বলি এই জায়গার মধ্যে কি কি সংখ্যা আছে, তুমি কিন্তু বলতে পারবে 2 আছে, 1 আছে, 2 আছে, 5 আছে, মানে পড়া যায়, মানে শেষ হয়ে যাচ্ছে, আমরা পড়তে পারি। এটাকে বলা হয় সসীম। অর্থাৎ সসীম দ্বারা বোঝানো হয়েছে যার শেষ আছে সেটাকে বলা হয় সসীম। এখন কথা হচ্ছে অসীম কি, অসীম দ্বারা আমরা বুঝি অসীম মানে যার শেষ নেই, ঠিক আছে। অর্থাৎ যে অসীম দ্বারা আমরা বুঝতে পারলাম যে যে কোনো একটা সেট লিখলাম, মনে করে আমি একটা সেট লিখলাম 1, 2, 3, ডট 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 দিলাম। এখন দেখো 1, 2, 3, ডট ডট দ্বারা বোঝানো হয় যেটা চলতেই থাকবে, তার মানে এটা কোনো শেষ নাই, তার মানে এটাই হচ্ছে একটা অসীম। তো সসীম এবং অসীম কি, আশা করি আমরা সেই জিনিসটি বুঝতে পারলাম। তো এখন আমাদের যে কাজটি এখানে লক্ষ্য রাখো বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, লক্ষ্য রাখো যে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তার মানে এখন আমরা বুঝতে পারলাম যে সেট কাকে বলে। বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটি শিখতে পারলাম সেটি হচ্ছে যে সেটের আবিষ্কারককে বা সেট সম্পর্কে কে ধারণা পেশ করেন, জর্জ ক্যান্টর। এবং সেট কাকে বলে, বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তো তার পরবর্তী লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে আমাদের এখন আলোচ্য বিষয় 1.1 মধ্যে যে গণিতে সেটের প্রয়োজনীয়তা। তো দেখো আমরা এখন প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো। তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো যে গণিতে সেটের কী প্রয়োজন। নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। তো দেখো উদাহরণ 1, মৃত্যুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। কতজন শিক্ষার্থী ছিল? 16 জন। প্রাপ্ত ফলাফলের
ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর 60%-এর বেশি, কত পার্সেন্টের বেশি? 60%-এর বেশি, তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ বোঝানো হয়েছে 16 জন শিক্ষার্থীর মধ্যে যে যারা 100 নম্বর পরীক্ষার মধ্যে পূর্ণমান ছিল যে 100, এই 100-র মধ্যে যারা 60%-এর উপরে পারবে তারা কিন্তু অলিম্পিয়াডের যে প্রতিনিধিত্ব আছে তারা প্রতিনিধিত্ব করবে। তো দেখো এখানে কিন্তু আমাদের যে সারণী আছে এই সারণীর মধ্যে কিন্তু আমাদের 16 জন শিক্ষার্থীর নাম এবং প্রাপ্ত নম্বর দেওয়া আছে। যেমন সাগর পেয়েছে 58, কামাল পেয়েছে 72, মিতু পেয়েছে 79, সেলিম পেয়েছে 33। তেমনিভাবে দেখো এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। তো এই জায়গা থেকে আমাদের যে বিষয়টা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে, লক্ষ্য রাখো আমরা একটু রিডিং পড়ে নিই যে উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বরসমূহের মধ্যে 60% এর অধিক নম্বর সমূহকে এ ধরব। অর্থাৎ 60-এর উপরে যারা যারা নম্বর পেয়েছে তাদেরকে আমরা এ ধরব, এবং 60% বা এর কম নম্বর সমূহকে বি দ্বারা প্রকাশ করা হলে দেখা যায়, অর্থাৎ যারা 60%-এর উপরে পাইবে তাদেরকে এ সেট দ্বারা লিখতে হবে, এবং যারা 60%-এর নিচে পাবে তাদেরকে বি সেট দ্বারা লিখতে হবে। বিষয়টা এরকম, দেখো এ সমান 60%-এর উপরে যারা যারা পেয়েছে তাদেরকে আমরা দেখো এ সেটের ব্র্যাকেটের ভিতরে আমরা সেটিকে লিখে দিয়েছি, মানে তারা লিখে দিয়েছে। তো আমরা তো একটা বিষয় স্পষ্টভাবে জানি যে সেটকে সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। দেখো বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লক্ষ্য রাখো যে সংখ্যাগুলো আছে এগুলোকে ক্ষমা দ্বারা কিন্তু লেখা হয়েছে। তো দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে এইগুলোকে বলা হয় এ এর উপাদান। এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় এ এর উপাদান বলা হয়, এবং এই এ দ্বারা বোঝানো হয়েছে যে 60% যারা বেশি পাবে তাদের সেট হচ্ছে এ, এবং কারা কারা বেশি দেখো তো 72, 79, 63 এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু 60%-এর উপরের নম্বরগুলো এ সেটের ভিতরে রাখা হয়েছে, কারণ আমাদেরকে বলাই হয়েছে যে এ সেটের ভিতরে রাখতে হবে। তো এখন হচ্ছে লক্ষ্য রাখো বি সেটের ভিতরে লক্ষ্য রাখো যে 60%-এর যে নিচের সংখ্যাগুলো ছিল এই জায়গার মধ্যে, লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে 60%-এর নিচে যে সংখ্যাগুলো ছিল নম্বরগুলো ছিল এইগুলা কিন্তু বি সেটের ভিতরে রাখতে হবে। দেখো বড় হাতের বি এবং উপাদানগুলোকে দেখো ব্র্যাকেটের ভিতরে ক্ষমা দ্বারা লিখে দিয়েছে। তো এখন আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নিচের মধ্যে লক্ষ্য রাখো যে এ থেকে আমরা কি বুঝতে পারলাম। প্রশ্ন করা হয়েছে যে এ সেট ধরলাম এবং বি সেট ধরেছি, এ থেকে আমরা কি বুঝতে পারলাম। দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্ট বুঝতে পেরেছি। যেমন 60% এর অধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকেরও বেশি। অর্থাৎ এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে এ সেটের মধ্যে হচ্ছে 60%-এর বেশি এবং বির মধ্যে হচ্ছে 60%-এর নিচে। আর এই জায়গার মধ্যে বলা হয়েছে 60% এর অধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকের চেয়ে বেশি। দেখো যে 60%-এর উপরে কয়টি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবং 60%-এর নিচে আছে 1, 2, 3, 4, 5, 6। এখন তোমরা বলো কার বেশি? অবশ্যই 60%-এর চেয়ে যে যারা বেশি আছে তারা কিন্তু পরিমাণ কিন্তু বেশি, মানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তার মানে এখানে এই কথাটাই বলা হয়েছে যে 60% এর অধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকের চেয়ে বেশি, কারণ এখানে 6টা আর এখানে হচ্ছে 10টা। অবশ্যই অর্ধেকের সাথে কি প্রাপ্ত নম্বর বেশি আছে, 60%-এর চেয়ে বেশি আছে। তো তার পরবর্তী লক্ষ্য রাখো, এখন লক্ষ্য রাখো অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60% এর নম্বর কম পেয়েছে। অর্থাৎ এখানে যে প্রাপ্ত নম্বর আছে 60%-এর বেশি, তার চেয়ে কিন্তু 60%-এর নিচে যে আছে শিক্ষার্থীরা তারা কিন্তু কতটুকু অংশ কম? 1/3 কম আছে। আরও আমরা এই দুইটা সেট থেকে বুঝতে পারলাম যে 60% এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত। বিষয়টা কি? যে প্রাপ্ত নম্বর আছে 60%-এর নিচে, এটা কিন্তু দেখো সর্বনিম্ন হচ্ছে 33, সর্বোচ্চ হচ্ছে 59। এই 33 এবং 59-এর ভিতরে কিন্তু বাকি সংখ্যাগুলো বিদ্যমান। বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো? তারপর লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে বলা হয়েছে এছাড়াও আরও কি কি বুঝতে পারলে তার নিচের ফাঁকা করে লেখো। মানে এই দুইটা সেট দ্বারা আমরা
কি আরও বুঝতে পারলাম, মানে 60%-এর উপরে এবং 60%-এর নিচে তারা আমরা আরও কি বুঝতে পারলাম, এখানে আমাদের কয়েকটি বাক্য লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এই বাক্যগুলো এখন তোমাদেরকে আমি লিখে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, এই যে আমি বাক্যগুলো এই জায়গার মধ্যে লিখেছি, এই বাক্যগুলো হচ্ছে লক্ষ্য রাখো, 1 নম্বরে হচ্ছে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর 33 ও সর্বোচ্চ প্রাপ্ত নম্বর কি 90। বিষয়টা বুঝতে পেরেছো? মানে যে মোট টোটাল যে শিক্ষার্থী ছিল 16 জন, এই 16 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর হচ্ছে সর্বনিম্ন নম্বর হচ্ছে 33 এবং সর্বোচ্চ নম্বর হচ্ছে 90। আরও বুঝতে পারলাম যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 33% বা তার চেয়ে বেশি, মানে সর্বনিম্ন একদম সর্বনিম্ন ছিল 33%। তো 33% থেকে শুরু করে কিন্তু বাকিগুলো কিন্তু হয়েছে, মানে 55, 59, 62, 72 এগুলো কিন্তু হয়েছে। তারপর 33% চেয়ে বেশি কিন্তু আমরা আরও বুঝলাম 90%-এর অধিক নম্বর কোনো শিক্ষার্থী পায় নাই। তার মানে সর্বোচ্চ কত ছিল পার্সেন্ট? 90। কত ছিল? 90 নম্বর পেয়েছে। এর উপরে আর কি কেউ কি পেয়েছে? না, পায়নি। তার মানে আমরা লিখলাম যে 90%-এর অধিক নম্বর কোনো শিক্ষার্থী পায়নি। আরও আমরা পেলাম যে 33% নিম্ন নম্বর কোনো শিক্ষার্থী পায়নি, মানে সর্বনিম্ন ছিল 33 পর্যন্ত, এর নিম্নে আরও নিচে কিন্তু কেউ কি পেয়েছে? না, পায় নাই। সেজন্য আমরা লিখে দিলাম 33% এর নিম্নে কোনো শিক্ষার্থী নাম্বার পায়নি। তো এই হচ্ছে আমাদের কয়েকটি লাইন লিখলাম যে এইগুলো দ্বারা আমরা কী বুঝলাম। তার পরবর্তীতে তোমরা চাইলে কিন্তু আরও লিখতে পারো। তো তার পরবর্তী কী বলেছে লক্ষ্য রাখো। এখন লক্ষ্য রাখো যে লক্ষ্য করো উপরের উদাহরণটিতে আমরা কিছু গাণিতিক উপাত্ত একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুইটি সেট তৈরি করলাম। অবশ্যই ভিন্ন দুইটি, একটা হচ্ছে 60% উপরের যে শিক্ষার্থী আছে তাদেরকে এর ভিতরে সেট লিখলাম এবং যারা 60%-এর নিচে ছিল তাদেরকে বি সেট লিখলাম। এখন বলো তো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতাকে আরও বৃদ্ধি করতে হলে কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যেমন আমরা নিচের সিদ্ধান্তটি নিতে পারি। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। অর্থাৎ যারা অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে তাদের যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল তাদের নম্বরটি যদি যারা 60%-এর নিচে ছিল তারা যেহেতু খারাপ করেছে, তার মানে তাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য এবং ভালোভাবে সেগুলোকে ভালোভাবে মানে বিষয়টি বোঝানোর জন্য শিক্ষককে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে শেখানোর জন্য। এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের 2টি সেটে বিভক্ত করতে পেরেছি। কয়টা সেটে? অবশ্যই 2টি সেটে বিভক্ত করেছি এবং এগুলোকে কিন্তু আমরা আলাদা করে ভালোভাবে বোঝালাম যে 60%-এর উপরে আর 60%-এর নিচে। যদি আলাদাভাবে না থাকতো, এমনি রেখে দিতাম, তাহলে কিন্তু আমাদের খুঁজে বের করতে হতো। এই উদাহরণের মাধ্যমে তোমরা কি সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলে? অবশ্যই সেটের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম। কারণ কি আমরা কিন্তু 60%-এর উপরে এবং 60%-এর নিচে যে নম্বরগুলো আছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এ সেট এবং বি সেটের মধ্যে কিন্তু আমরা দেখতে পারলাম। যদি এ সেট এবং বি সেটের মধ্যে না থাকতো, এলোমেলোভাবে থাকতো, আমাদের কিন্তু অনেক কষ্ট হতো খুঁজে বের করতে। সেটের মাধ্যমে আমরা এই জাতীয় গাণিতিক বা বিমূর্ত তথ্যের সংগ্রহ, সংকলন চিহ্নিত করতে পারি। একই জাতীয় তথ্য বা উপাত্ত আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্ক স্বচ্ছ ধারণা অর্জন করা সম্ভব। তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করি। তারপর নিচে লক্ষ্য রাখো। তো এখন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে 1.2-এর মধ্যে যে সেটের প্রকাশ। তো লক্ষ্য রাখো সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলে সেটকে প্রকাশ করার কিছু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তু বা বস্তুসমূহের সেট প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, এভাবে দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা কিন্তু আগেই জেনেছি এর মধ্যে ক্ষমা দ্বারা পৃথক করে প্রকাশ করা হয়। এগুলো কিন্তু আমরা জানলাম। যেমন বাংলাদেশের জাতীয় পতাকার রং এর সেট, দেখো দ্বিতীয় ব্র্যাকেট দিয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকার রঙগুলো কি সবুজ এবং লাল, এবং দেখো মধ্যখানে কিন্তু একটা ক্ষমা দিয়েছে, দেখতে পেরেছো, এবং লাস্টে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে সেটি ক্লোজ করে দিয়েছে। এভাবেই কিন্তু আমাদের সেট প্রকাশ করতে হয়। এখন দেখো জোড়াই কাজ, সেট এ প্রকাশ করো। কি বলেছে? সেট এ প্রকাশ করো। 1 নম্বরে বলা হয়েছে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের সেট। অষ্টম শ্রেণীর বিষয়সমূহের সেট কোনগুলো? এই জায়গার মধ্যে আমাদের দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা লিখতে হবে, যেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি।
তারপর বলা হয়েছে তোমার রং পেন্সিলের সেটের রং এইটাও দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা কমা দ্বারা ভিতরে লিখে দিতে হবে। তারপর বলা হয়েছে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এইটাও দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটি সরঞ্জামের সেট উপাদান প্রত্যেকটি সরঞ্জামকে লিখে ক্ষমা দ্বারা লিখে দিতে হবে। এগুলো কিন্তু তোমাদেরকে আমি লিখে দিয়েছি, তারপর তোমাদেরকে আমি আবার দেখাই কোন জায়গায় তোমাদেরকে দেখালাম। দেখো অষ্টম শ্রেণীর বইয়ের সেট, রং পেন্সিলের সেট এবং ক্রিকেট খেলার সেট, এগুলো কিন্তু তোমাদেরকে আমি বোঝালাম। দেখো দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা ক্ষমা দ্বারা তোমাদেরকে আমি বোঝালাম। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন লক্ষ্য রাখো 1.3 বলা হয়েছে সেট লেখার পদ্ধতি। তো লক্ষ্য রাখো সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, এই তো আমরা আসল জায়গায় আসলাম। কি বলা হয়েছে সেটকে সাধারণত ইংরেজি হাতের বড় হাতের অক্ষর ABC ডট দ্বারা বোঝানো হয়েছে DEFGHIZ, বাকি অক্ষরগুলো বোঝানো হয়েছে XYZ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যতগুলো সেট আছে সবগুলো সেটকে ইংরেজি হাতের বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এগুলো তুমি কিন্তু একটু পরে তোমরা বুঝতে পারবে। তারপর বলা হয়েছে কোনো একটি সেটের সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বা এলিমেন্ট বলা হয়। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর ABCDEFG যতগুলো ছোট হাতের অক্ষর আছে XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো এতটুকু কি আমরা এখনই বুঝতে পারবো। লক্ষ্য রাখো B সমান কি লিখেছে A, B, অর্থাৎ দেখো এই জায়গার মধ্যে একটা সেট ধরেছে B এবং সেটের উপাদানগুলোর দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে ছোট হাতের অক্ষরগুলো লেখা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং উপাদানগুলো কি হবে ছোট হাতের অক্ষর হবে। তো আমরা একটু বিস্তারিত এখন একটু বর্ণনা শিখবো। লক্ষ্য রাখো মনে করো আমি একটা সেট লিখলাম, তুমি কিন্তু সেটকে কিন্তু যে কোনো হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে পারবে, অর্থাৎ বড় হাতের অক্ষর হতে হবে। যেমন আমি একটা সেট লিখলাম B, কি লিখলাম B, তো দিলাম B সমান। তো সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো সর্বপ্রথম কিন্তু আমাদের দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। মনে করো আমি একটা সেট লিখব CD দ্বারা, লিখব CD। এখন তোমরা বলো তো লাস্টে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এখন তোমরা বলো তো এটা কি সেট লেখা হয়েছে? না, হয়নি, কারণ ভিতরে যে CD উপাদানগুলো আছে এটাকে আমাদের ক্ষমা দিতে হবে। কি দিতে হবে? ক্ষমা দ্বারা লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের সেট হবে। তার পরবর্তী আরও লক্ষ্য রাখো, তোমাদের উদাহরণ দিই। মনে করো একটি সেট ধরলাম F, ধরলাম কি ধরলাম F, লিখব F সমান দ্বিতীয় ব্র্যাকেট। মনে করো এখন আমি কিছু সংখ্যার সেট লিখব, যেমন 3, 4, 5, 6 এবং লাস্টে দ্বিতীয় ব্র্যাকেট। তো দেখো এটা কিন্তু আমাদের একটি সেট, অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে এবং প্রত্যেকটি উপাদান ক্ষমা দ্বারা লিখতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে সেটকে ইংরেজি হাতের বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয় এবং সেটের উপাদানগুলো যে ব্র্যাকেটের ভিতরে থাকবে ওইগুলোকে ছোট হাতের অক্ষর তুমি লিখতে পারো, অথবা সংখ্যা দ্বারা লিখতে পারো, যে কোনো মানুষের নাম দ্বারা লিখতে পারো, এভরিথিং যাই কিছু হোক না কেন সেগুলোকে ক্ষমা দ্বারা তুমি দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখতে পারো। এই হচ্ছে আমাদের সেটের বেসিক আলোচনা। এবং এই সেটের ভিতরে যে 3, 4, 5, 6 আছে এইগুলোকে বলা হয় F সেটের উপাদান। কি বলা হয়? উপাদান। ইংলিশে বলা হয় এলিমেন্ট এবং বাংলায় বলা হয় সদস্য বলা হয়। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? তার মানে Fকে বলা হয় সেট এবং ব্র্যাকেটের ভিতরে যা থাকবে এগুলোকে বলা হয় উপাদান বা ইংলিশে বলা হয় এলিমেন্ট। বিষয়টা ক্লিয়ার? তো লক্ষ্য রাখো, তো এই জায়গার মধ্যে দেখো B সমান লিখেছে A, B। B হচ্ছে ইংরেজি হাতের বড় হাতের অক্ষর, তাছাড়া সেটকে B দ্বারা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো দ্বিতীয় ব্র্যাকেট যে AB আছে এইগুলো কিন্তু ছোট হাতের অক্ষর, এইগুলোকে কিন্তু সেটের কি বলা হয়? উপাদান বলা হয়। এরপর লক্ষ্য রাখো বলা হয়েছে B সেটের উপাদান A এবং B। উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এইটা, কিন্তু আমাদের উপাদান চিহ্ন প্রকাশের চিহ্ন, অর্থাৎ এভাবে আমাদের উপাদান চিহ্ন প্রকাশ করতে হয়। তো এই চিহ্নটার নাম কি আমরা একটু পরে জানবো। অর্থাৎ A belongs to B, এটাকে পড়া হয় A belongs to B। এখন আমাদের বোঝার সুবিধার্থে তোমাদেরকে আমি বলি A belongs to B বলতে কি বোঝানো হয়েছে। তো দেখো B হচ্ছে বড় হাতের অক্ষর, এইটা হচ্ছে একটা সেট, এবং A কিন্তু ছোট হাতের অক্ষর, এইটা কিন্তু একটা উপাদান। অর্থাৎ এখানে বলা হয়েছে B এর উপাদান হচ্ছে A।
কি বলা হয়েছে, বি এর উপাদান এ। তো লক্ষ্য রাখো, তো এ বিলংস টু বি এর অর্থ হলো এ বি সেটের একটি উপাদান। বিষয়টা ক্লিয়ার? কি বলা হয়েছে যে এ হচ্ছে বি সেটের একটি কি উপাদান, কি একটি উপাদান। তারপর লক্ষ্য রাখো বি হলো সেটের একটি উপাদান, তার মানে এটাকে বলা হয় এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, অথবা সংক্ষেপে বলতে পারো এ বিলংস টু বি। বিষয়টা ক্লিয়ার? তারপর লক্ষ্য রাখো যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখতে পারি সি ডাজ নট এলিমেন্ট বি। লক্ষ্য রাখো এইটা তো আমরা জানি উপাদানের চিহ্ন প্রকাশতা এলিমেন্ট, যদি আমি এটাকে কেটে দেই তাহলে কিন্তু হয়ে যাবে ডাজ নট এলিমেন্ট। অর্থাৎ এই জায়গার মধ্যে যে লিখেছে সি ডাজ নট এলিমেন্ট বি, এইটা দ্বারা বোঝানো হয়েছে যে সি বির সদস্য নয়। বিষয়টা ক্লিয়ার? তারপর লক্ষ্য রাখো অর্থাৎ সি বি এর উপাদান নয়, তার মানে পড়বো কীভাবে, সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি, অর্থাৎ সি ডাজ নট বিলংস টু বি। তুমি এইভাবে পড়তে পারো, অথবা সংক্ষেপে বলতে পারো সি ডাজ নট বিলংস টু বি। আবার এইভাবে পড়তে পারো সি নট বিলংস টু বি। তো আসো তোমাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটু বোঝাই যে আসলে এই জায়গার মধ্যে বেসিক্যালি কী বোঝানোর চেষ্টা করেছে। তো আসলে ওই জায়গার মধ্যে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটি হচ্ছে, আমি একটি সেট লিখলাম, মনে করো এ একটি সেট লিখলাম, সমান দিলাম, আমি কয়টি উপাদান লিখি, মনে করে লিখলাম 5 আর লিখলাম কি এ। এখন কথা হচ্ছে এই যে 5 লিখলাম, এই 5 হচ্ছে এ এর উপাদান, আবার এখানে যে এ লিখলাম এই এ হচ্ছে কি এ এর উপাদান। তো যেহেতু 5ও এর উপাদান এবং এও এর 5 এর উপাদান, তার মানে উপাদানের চিহ্ন হচ্ছে এইটা, এটা হচ্ছে উপাদানের চিহ্ন। তো আমি যদি লিখি এ এলিমেন্ট এ, এইটা দ্বারা কী বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে এ আছে এই এটা হচ্ছে এ এর উপাদান অর্থাৎ সদস্য। তো এখন যদি আমি লিখি মনে করো 5 বিলংস টু, অথবা বলতে পারো এলিমেন্টও বলতে পারো 5 এ, এইটার মানে কি, এটার মানে হচ্ছে 5 হচ্ছে এ এর সদস্য অর্থাৎ উপাদান। বিষয়টা ক্লিয়ার? এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখো, আমি যদি এই জায়গার মধ্যে লিখি যে 7 এলিমেন্ট এ, এইটা দ্বারা কী বোঝানো হয়েছে, তো এইটা দ্বারা বোঝানো হয়েছে যে 7 হচ্ছে এ এর উপাদান। আসলে কি এই জায়গার মধ্যে কি 7 আছে এর উপাদান নাই, তার মানে এটা এভাবে লিখতে হবে যে 7 ডাজ নট এলিমেন্ট এ, এভাবে কিন্তু লিখতে হয়, এবং এইটা দ্বারা বোঝানো হয়েছে 7 এ এর সদস্য নয়। বিষয়টা ক্লিয়ার? তার মানে উপরে যে আমরা এতক্ষণ পড়লাম এইটাই কিন্তু বোঝানো হয়েছে। তার পরবর্তী লক্ষ্য রাখো, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে একটা একক কাজ দেওয়া হয়েছে, এবং এই একক কাজের মধ্যে বলা হয়েছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি করে লিখো। অর্থাৎ এখানে যে 210 আছে, এই 210কে আমাদের মৌলিক উৎপাদকের সেট লিখতে হবে। তো দেখো কিভাবে আমরা এই মৌলিক উৎপাদকের সেটটি লিখব, এই বিষয়টা এখন তোমাদেরকে আমি বুঝাবো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো একক কাজ, এই একক কাজের মধ্যে বলা হয়েছিল 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি করে পূরণ করো। তো এই হচ্ছে আমাদের একক কাজের সমাধান। তো এইটা কিভাবে সমাধানটি হয়েছে একটু মনোযোগ সহকারে দেখো। যেহেতু আমাদেরকে বলা হয়েছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট, আগে জানতে হবে মৌলিক জিনিসটা কি, এই জিনিসটা তোমাদেরকে আগে বুঝতে হবে। তো মৌলিক জিনিসটা হচ্ছে তোমাদের, মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 5 লিখলাম, এই 5কে শুধু 1 দ্বারা ভাগ করা যায় আর 5কে 5 দ্বারা ভাগ করা যায়। তার মানে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। আর এই যার মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে বলেছে, লক্ষ্য রাখো যে 210 এর মৌলিক উৎপাদক সমূহের, মৌলিক উৎপাদক কী সেই জিনিসটি বুঝতে হবে, মৌলিক উৎপাদকটি কী সেই জিনিসটি এখন আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো মৌলিক উৎপাদক সমূহের সেট যেহেতু বলা হয়েছে লিখব, তার আগে আমাদের মৌলিক উৎপাদকটি আগে আমরা লিখে নিতে হবে। তো দেখো এই জায়গার মধ্যে আমরা লিখলাম 210 এর মৌলিক উৎপাদকগুলো এই জায়গার মধ্যে আমরা লিখলাম। তো মৌলিক উৎপাদক হচ্ছে এই 210কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বিষয়টা ক্লিয়ার?
আমি আবার বলি, এখানে যে 210 আছে, এই 210কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেন ভাগ করলে কোনো ধরনের ভাগশেষ বের হয় না, ওইগুলোকে বলা হবে মৌলিক উৎপাদক। ঠিক আছে, মানে উৎপাদক বলা হবে, মৌলিক না উৎপাদক বলা হবে। এবং মৌলিক কি আমরা উৎপাদক লেখার পরে আমরা বুঝবো। তো দেখো তোমরা কীভাবে মৌলিক উৎপাদক বের করবে। তো দেখো 210 আমরা লিখলাম যে সর্বপ্রথম কিন্তু 210কে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, কোনো ভাগশেষ বের হয় না। সেই জন্য 210কে যদি তুমি ক্যালকুলেটরে 1 দ্বারা ভাগ দাও তাহলে কিন্তু 210 বের হবে। যেহেতু ভাগফল 210 বের হয়েছে, আর কত দ্বারা ভাগ করছো? 1 দ্বারা। তার মানে লিখতে হবে 1 গুণ 210। বিষয়টা ক্লিয়ার? এখন 1-এর পরে কত? 2, অর্থাৎ এই সিরিয়ালভাবে তুমি ভাগ করবে তাহলে কিন্তু বুঝতে পারবে। এখন তুমি আবার ক্যালকুলেটর হাতে নাও যে এই 210কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। অবশ্যই ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল আসবে 105। যেহেতু ভাগফল বের হয়েছে 105, কত দ্বারা ভাগ করছো? 2, তার মানে 2 গুণ 105। তারপর আবার 2-এর পরে কত? 3 দ্বারা দেখবে যে 210কে ভাগ করা যায় কিনা। অবশ্যই ভাগ করা যায়। কত বের হবে ক্যালকুলেটরে? 70 বের হবে। সেই জন্য আমরা লিখব 3 × 70। দেখো লিখেছি 3 × 70, অর্থাৎ যত দ্বারা ভাগ করবে এবং ভাগফল যত বের হবে ওই দুইটি সংখ্যা গুণ আকারে লিখতে হবে। 3-এর পর কত? 4। তোমরা ক্যালকুলেটর আবার 210 লিখো এবং 4 দ্বারা ভাগ করো, দেখবে ভাগশেষ বের হবে। তার মানে 4 দ্বারা ভাগ করা যায় না। আবার 210 লিখো, 5 দ্বারা ভাগ করো, অবশ্যই ভাগ করা যায়, 42 বের হবে। তার মানে 5 গুণ 42। 6 দ্বারা ভাগ করো, ভাগ করা যাবে, কত বের হবে? 35 বের হবে। সেই জন্য লিখতে হবে 6 গুণ 35। তারপর আবার 210কে 6-এর পরে কত? 7 দ্বারা ভাগ করো, অবশ্যই ভাগ করা যায়, ভাগফল বের হবে 30। সেই জন্য লিখতে হবে 7 গুণ 30। বিষয়টা ক্লিয়ার? তারপর আবার তুমি একটা কাজ করো, আবার 210 লিখো, 8 দ্বারা ভাগ করো, 9 দ্বারা ভাগ করো, দেখবে ভাগশেষ বের হবে, ভাগ করা যায় না। কিন্তু ওই 210কে যদি তুমি 10 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু ভাগ করা যায়। ভাগফল কত বের হবে? 21 বের হবে। কত দ্বারা ভাগ করছো? 10 দ্বারা। তার মানে লিখতে হবে 10 গুণ 21। বিষয়টা ক্লিয়ার? 10-এর পরে কত? 10-এর পরে হচ্ছে 11। 11 দ্বারা কিন্তু এই 210কে ভাগ করা যায় না, 12 না, 13 না। কিন্তু 14 দ্বারা যদি তুমি ভাগ করো এই 210কে তাহলে কিন্তু ভাগফল কত বের হবে? 15 বের হবে। তার মানে আমরা লিখব 14 গুণ 15। ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা 14 পর্যন্ত এই 210কে ভাগ করেছি। এখন 14-এর পরে কত বলো তো? 15। আর কিন্তু 15, 16, 17 দ্বারা ভাগ করা লাগবে না বন্ধুরা। এটা একটা ট্রিক্স বলতে পারো। কারণ কি, এখন লাস্ট পর্যন্ত আমরা 14 দ্বারা ভাগ করছি, এখন আমরা কত দ্বারা ভাগ করবো? 15। অলরেডি কিন্তু এই পাশের মধ্যে 15 চলে এসেছে, তার মানে আর ভাগ করা যাবে না। এখানেই কিন্তু আমাদের সমাপ্ত, মানে আমাদের উৎপাদকগুলো বের করা শেষ। যখন দেখবে তোমরা 1, 2, 3, 4 সিরিয়ালভাবে ভাগ করতে 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 কাছের সংখ্যা চলে আসবে, তখন কিন্তু ওই কাছের সংখ্যা যদি ওই পাশে থাকে তাহলে কিন্তু আবার ভাগ করা লাগে না। বিষয়টা ক্লিয়ার? তার মানে আমাদের মৌলিক উৎপাদকগুলো বের হয়েছে। কী কী বের হয়েছে দেখো, এই সাইড থেকে 1, 2, 3, 4, 5, তারপরে হচ্ছে 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105, 20, 10, 210। তো এইগুলো হচ্ছে আমাদের উৎপাদক। তো এখন যেহেতু বলা হয়েছে আমাদের কি বলা হয়েছে? মৌলিক উৎপাদক সমূহের সেট। এখন মৌলিক সংখ্যা কি? অবশ্যই মৌলিক সংখ্যা হচ্ছে, মনে করো আমি একটা সংখ্যা লিখলাম 7। তো এই 7কে শুধু 1 দ্বারা ভাগ করা যায়, আর 7কে 7 দ্বারা। কয়বার ভাগ করা গেছে? 2 বার। যে সংখ্যার মাত্র 2টি উৎপাদক আছে ওইটাকে মৌলিক সংখ্যা বলে। আরেকভাবে বলতে পারো, যে সংখ্যাকে 1 দ্বারা এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তার মানে এই যার মধ্যে আমাদের কোনগুলো উত্তর হবে। তো দেখো আমি নিচে লিখে দিয়েছি, অতএব 210 এর মৌলিক উৎপাদকের সেট। আমরা জানি আগে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হয়, দেখো দিয়েছি, দ্বিতীয় ব্র্যাকেট দিয়েছি, এবং এই দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমাদের মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। তো শুরু করি। আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। মুখস্থ করে নাও, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। তো এখানে দেখো 2 এসছে আমাদের মৌলিক সংখ্যা, সেখানে দেখো আমি লিখলাম 2। 3ও কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 3কে মাত্র 1 দ্বারা এবং 3কে 3 দ্বারা ভাগ করা যায়, মাত্র 2টা উৎপাদক, সেজন্য 3ও কিন্তু মৌলিক সংখ্যা। 5ও মৌলিক সংখ্যা, দেখো আমরা 5ও লিখে দিয়েছি। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, 6কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6কে 6 দ্বারা। কয়টা বের হয়েছে? 1, 2, 3, 4টা বের হয়েছে। তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা।
তারপর লক্ষ্য রাখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, 1 দ্বারা ভাগ করা যায় 7 দ্বারা, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই জন্য আমরা 7ও লিখলাম। তারপর লক্ষ্য রাখো এখানে 10 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা কিন্তু যৌগিক সংখ্যা, কারণ 10কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 5 দুগুণে 10, 5 দ্বারা ভাগ করা যায়, 10কে 10 দ্বারা ভাগ করা যায়, 4 বার ভাগ করা যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। তারপর লক্ষ্য রাখো এখানে 14 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এটাকে অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 15, 21, 30, 35, 42, 70, 105, 210, এই প্রত্যেকটারে কিন্তু মানে অনেকবার ভাগ করা যায়, শুধু 2 বার না অনেকবার ভাগ করা যায়। যদি মাত্র 2 বার ভাগ করা যায় তাহলে কিন্তু মৌলিক সংখ্যা হবে, যেহেতু 2 বারের অধিক হয়ে যায় তার জন্য এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। তার মানে এগুলো আমাদের কি হবে না, মৌলিক সংখ্যা হবে না, শুধু মৌলিক সংখ্যা হবে এই যে আমাদের লক্ষ্য রাখো 2, 3, 5, 7। তো এটা কি আমাদের উত্তর। বলা হয়েছিল 210-এর মৌলিক উৎপাদকের সেট নির্ণয় করো, আমরা নির্ণয় করেছি। বিষয়টা ক্লিয়ার? আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তী লক্ষ্য রাখো, তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো এখন আমাদের লাস্ট আমাদের যে পৃষ্ঠা আছে, অর্থাৎ বলেছিলাম আজকের পর্বে 6 পৃষ্ঠার একক কাজ পর্যন্ত সমাধান করব। এই হচ্ছে আমাদের 6 পৃষ্ঠার একক কাজ। তো আমরা এই একক কাজ পর্যন্ত সমাধান করব। তো 2-এ বলা হয়েছে x সমান, দেখো কিছু উপাদান দেওয়া আছে, x এর মানে সেটকে আমরা জানি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই x হচ্ছে একটি সেট এবং এই x এর উপাদান হচ্ছে 5, 7, 9, 11, 13 হলের নিচের ফাঁকা করে দেখো এইটাকে বলা হয় উপাদান প্রকাশের চিহ্ন, এবং এটার ইংলিশে বলা হয় বিলংস টু, আর এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু বসাও। অর্থাৎ এখানে x এর যে উপাদানগুলো আছে 5, 7, 9, 11, 13 এইগুলোর মধ্যে আমাদের ফাঁকা করে এটা কি x এর উপাদান নাকি x এর উপাদান নয় এগুলো প্রকাশ করতে হবে। তো লক্ষ্য রাখো এই যে আমাদের প্রথমে লিখছে 9। এখন তোমরা বলো তো এই 9 কি এই x এর উপাদান? দেখো তো 9 এই যার মধ্যে আছে কিনা, অবশ্যই আছে। তার মানে আমরা বুঝলাম এই 9টা কিন্তু x এর উপাদান, তার মানে উপাদানের চিহ্ন কি এলিমেন্ট, এভাবে এলিমেন্টটি লিখে দাও, ঠিক আছে। তার পরবর্তী লক্ষ্য রাখো দেখো 10 আছে, তো 10টা কি এই x এর কি উপাদান? দেখো নাই, কিন্তু যেহেতু নাই তার মানে আমরা এভাবে তার মানে আমরা কী করবো, উপাদানের চিহ্নটা লিখবো, লিখে এবার ডাজ নট দিয়ে দিব। কী করবো, ডাজ নট দিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার? তারপর লক্ষ্য রাখো 3, এই 3 কি আমাদের x এর উপাদান? দেখো এই যে আমাদের কি 3 আছে, নাই, তার মানে এইটা x এর উপাদান নয়। তার মানে আমরা কি করব, আমরা ডাজ নট বিলংস টু লিখব, এভাবে দিয়ে উপাদানের চিহ্ন দিয়ে এভাবে কেটে দিব, তাহলে কিন্তু ডাজ নট বিলংস টু হয়ে যাবে। তারপরে দেখো 13, এই 13 কি এটার মধ্যে আছে? অবশ্যই আছে, তার মানে x এর উপাদান, সেই জন্য আমরা এই জায়গার মধ্যে উপাদানের চিহ্নটি লিখে দিব। এই হচ্ছে উপাদানের চিহ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি 1 থেকে 6 পৃষ্ঠার তোমাদের এই একক কাজ পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, মতামত জানাবে যে হ্যাঁ বোঝানোর নিয়মটা কি হচ্ছে নাকি আরও বেটার কনসেপ্ট নিয়ে বোঝাবো। যদি আরও বেটার কনসেপ্ট নিয়ে বোঝাই তাহলে কিন্তু ভিডিও কিন্তু আরও লং হবে, তোমাদের কিন্তু ধৈর্য থাকতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আজকে এখানে শেষ করবো, পরবর্তী পর্ব কিন্তু আমরা কিন্তু 1.7 থেকে শুরু করব, অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি থেকে শুরু করব। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।